আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে বেলুচিস্তান। যে বেলুচিস্তানকে কিছুদিন আগে আমরা শুনেছি স্বাধীন ঘোষণা করা হয়েছে। আসলে সত্যিই কি বেলুচিস্তান স্বাধীন হয়েছে এবং এর ইতিহাস কি? কেন এই বেলুচিস্তান নিয়ে বারবার বিতর্ক, সংঘর্ষ, যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সঙ্গে? আর কেনই বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে? চলুন নির্ভরযোগ্য ইতিহাস এবং তথ্যের ভিত্তিতে পুরো ভিডিওতে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি ব্রিটিশ শাসনের আগে। ব্রিটিশ শাসনের আগে বেলুচিস্তান কেমন ছিল? বেলুচ একটি বিস্তীর্ণ অঞ্চল ছিল যা বর্তমানে পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানের মধ্যে বিভক্ত রয়েছে। কিছু অংশ পাকিস্তানের ভিতরে, কিছু অংশ আফগানিস্তানের ভিতরে এবং কিছু অংশ ইরানের ভিতরে। এখন শতাব্দীর পর শতাব্দী ধরে বেলুচ জনগোষ্ঠী বসবাস করছে এই অঞ্চলে। বিভিন্ন সময় স্থানীয় শাসক, উপজাতি নেতাদের আঞ্চলিকভাবে পরিচালনা করা হতো এই বেলুচিস্তানকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি ছিল কালাতের খান। কালাতের খান ওই বেলুচিস্তানের সবচেয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল। যেমন আমাদের বাংলাদেশে বিএনপি একটি শক্তিশালী দল, আওয়ামী লীগ একটি শক্তিশালী দল, জামাত একটি শক্তিশালী দল, ঠিক তেমনি কালাতের খান একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি ছিল বেলুচিস্তানে। ব্রিটিশ আমলে বেলুচিস্তানে আসলে কী ঘটেছিল? ঊনবিংশ শতকে ব্রিটিশরা এই অঞ্চলে প্রভাব বিস্তার শুরু করে। তবে পুরো বেলুচিস্তান সরাসরি ব্রিটিশ ভারতের অংশ ছিল না। এক অংশ ছিল ব্রিটিশ প্রশাসনের অধীনে, আর কালাত ছিল একটি দেশীয় রাজ্য। মানে কালাত একটি আলাদা রাজ্য ছিল যার নিজস্ব শাসক, তার নাম ছিল খান, এবং প্রতিরক্ষা এবং পররাষ্ট্রসহ কিছু বিষয়ে ব্রিটিশদের সঙ্গে চুক্তি ছিল তাদের। মানে একটি সমঝোতা করে তারা সেই রাজ্যটি ব্রিটিশদের সঙ্গে সম্মিলিতভাবে তারা পরিচালনা করতো আর কি। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হলে 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হওয়ার পর পাকিস্তান সৃষ্টি হয়। এই সময় কালাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়, যেহেতু কালাত একটি রাজনৈতিক শক্তি ছিল বেলুচিস্তানের। 11ই আগস্ট 1947 সালে কালাতের শাসক মীর আহমদ ইয়ার খান ঘোষণা করেন যে কালাত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে তার অবস্থান পূর্ণ প্রতিষ্ঠিত করেছে। মানে এই বেলুচিস্তানকে তারা নিজেদের অন্তর্ভুক্ত করে নিয়েছিল সেই মীর আহমদ ইয়ার খানের সময়। কিন্তু 15ই আগস্ট 1947 ব্রিটিশ শাসনের অবসানের পর কালাত কিছু সময়ের জন্য নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচালনা করলেও বহু ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে যে এই 15ই আগস্ট এবং 11ই আগস্ট এর ভিতরে কিছু সিদ্ধান্তের পরিবর্তন ঘটে গিয়েছিল। যেমন পাকিস্তান 1947 সালে যখন ভাগ হয়ে গেল এবং যে ব্রিটিশদের যে রূপরেখা ছিল সেই রূপরেখা অনুযায়ী তারা পাকিস্তানকে এবং ইন্ডিয়াকে মানে ভারতকে দুইভাবে বিভক্ত করে। সেই দুইভাবে বিভক্ত করার কারণে মানে যে তাদের যে বর্ডার লাইন ছিল সেটা সেভাবেই রয়ে গিয়েছিল এবং পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল সেই বেলুচিস্তান। স্বাধীনতার কতদিন ছিল মানে সেই বেলুচিস্তানে? এখানেই সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়। অনেক ইতিহাসবিদদের মতে কালাত প্রায় 7 থেকে 8 মাস স্বাধীন অবস্থায় ছিল। মানে যে কালাতের রাজনৈতিক দল ছিল কালাতের খান, সেই কালাতের খান ওই রাজনৈতিক দলটি যেভাবে স্বাধীন ঘোষণা করেছিল তাদের স্বাধীনতা ধরে রাখতে পেরেছিল মাত্র 7 থেকে 8 মাস। তবে এই স্বাধীনতা বিশ্বের অধিকাংশ দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। আপনারা সবাই হয়তো জানেন যে জাতিসংঘের অধীনে এই স্বীকৃতিপ্রাপ্ত দেশগুলো যারা আছে বা আমাদের যখন একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে সেই রাষ্ট্রটি বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে এবং মেনে নিয়েছে। তারা বলেছে আমরা তোমাদের বাংলাদেশকে মেনে নিয়েছি। ঠিক একইভাবে
কালাতের খান যে রাষ্ট্র ঘোষণা করেছিল সেটাকে অনেক রাষ্ট্র স্বীকৃতি দেয়নি, যার কারণে এই অঞ্চলটি স্বাধীনতার স্বাদ আর ভোগ করতে পারেনি। এটি ছিল একটি সীমিত ও বিতর্কিত বাস্তবায়ন, যা কখনো আলোর মুখ দেখেনি। পাকিস্তানের অন্তর্ভুক্ত 1948 সালের মার্চ মাসে পাকিস্তান সরকার কালাতকে পাকিস্তানে যোগ দেওয়ার আহ্বান জানায়। 27শে মার্চ 1948 কালাতের খান পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তির দলিল দিয়ে স্বাক্ষর করেন। মানে পাকিস্তানের সঙ্গে সেই কালাতের খান একটি চুক্তির মাধ্যমে দলিলে স্বাক্ষর করেন এবং পাকিস্তানের সাথে তারা অংশগ্রহণ করেন তাদের যে ভৌগোলিক অখণ্ডতা আছে। এরপর পাকিস্তান ঘোষণা করে যে কালাতের পাকিস্তানের অংশ হয়ে গিয়েছে সেই দলিলের মাধ্যমে। কেন বিতর্ক রয়েছে? এই ঘটনা ঘিরে দুটি ভিন্ন ব্যাখ্যা রয়েছে। পাকিস্তানের সরকারি অবস্থান, কালাতের শাসক স্বেচ্ছায় পাকিস্তানে যোগ দিয়েছিলেন। অনেকে বেলুচ জাতীয়তাবাদ দাবি, তাদের মতে এই অন্তর্ভুক্তি চাপের মুখে হয়েছিল এবং জনগণের মতামত নেওয়া হয়নি। আজ এই প্রশ্নটি রাজনৈতিক বিতর্কের অন্যতম অংশ। মানে ধরুন আমাদের যে বাংলাদেশ আছে, বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রধান বর্তমানে তারেক রহমান বা তারেক রহমানের সরকার। এখন তারেক রহমানের সরকার যদি ধরুন ইন্ডিয়ার সঙ্গে অথবা মিয়ানমারের সঙ্গে একটি নেগোসিয়েশনের মাধ্যমে স্বাক্ষরিত করে বা বাংলাদেশ ইন্ডিয়ার অংশ হয়ে যাবে বা মিয়ানমারের অংশ হয়ে যাবে, তাই এখন বাংলাদেশের যে 18 কোটি জনগণ আছে তারা কি মেনেছিল সেই সিদ্ধান্ত? মানেনি। কিন্তু সেই কালাতের খানের সইয়ের মাধ্যমে তারা পাকিস্তানের অংশ করে নিয়েছিল সেই বেলুচিস্তানকে। কিন্তু সেখানকার যে স্থানীয় জনগণ আছে তারা কিন্তু কখনো এই বিষয়টিকে মেনে নেয়নি। এরপর কি ঘটলো? 1948 থেকে বিভিন্ন সময় বেলুচ বিদ্রোহ শুরু হয়। মানে ওইখানের যে আঞ্চলিক বেলুচরা আছে তারা এর বিরুদ্ধে অবস্থান নেয়। পরবর্তীতে কয়েক দশক 1958, 1962, 1973 এবং 2000-এর দশক থেকে নতুন করে সংঘাত দেখা যায়। বিভিন্ন বেলুচ সংগঠনের অধিক স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবি তুলতে থাকে। মানে হয় বেলুচিস্তান যে রাজ্যটি বা স্টেটটি আছে সেটাকে হয়তো স্বায়ত্তশাসন করে দিতে হবে অথবা তাদেরকে স্বাধীন করে দিতে হবে। মানে তারা স্বাধীন রাষ্ট্র, আলাদা ভূখণ্ড নিয়ে তারা থাকতে চায় বা আলাদা একটি রাষ্ট্রের নাম নিয়ে তারা থাকতে চায়। অন্যদিকে পাকিস্তান সরকার এসব সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং সামরিক অভিযান চালিয়ে আসছে বিভিন্ন সময়। এই হচ্ছে মূলত পাকিস্তানের একটি যে বেলুচিস্তান এবং পাকিস্তানের যে ইতিহাসটি মূলত এভাবেই মানে চলে আসছে। বর্তমান বাস্তবতা, আজ বেলুচিস্তান পাকিস্তানের 4টি প্রদেশের একটি। মানে পাকিস্তানে যে 4টি প্রদেশ আছে সে 4টি প্রদেশের মধ্যে একটি প্রদেশ হচ্ছে বেলুচিস্তান। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ হিসাবে স্বীকৃতি দেয়। তবে কিছু বেলুচ জাতীয়তাবাদ সংগঠন এখনও স্বাধীন বেলুচিস্তানের দাবি জানিয়ে আসছে। মানে আপনারা সবাই হয়তো জানেন জাতিসংঘের অধীনে বিভিন্ন রাষ্ট্রের যে স্বীকৃতি আছে সেটা ভোটাভুটির মাধ্যমে দেওয়া হয় এবং সমর্থনের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু জাতিসংঘ এই বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ হিসাবে স্বীকৃতি দিয়ে রেখেছে এবং আন্তর্জাতিক যে বিশ্বগুলো আছে তারা সেই বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ হিসাবে স্বীকৃতি দেয়। কেন বেলুচিস্তান এত গুরুত্বপূর্ণ? কারণ এই অঞ্চলে রয়েছে বিশ্বের অন্যতম বড় তামা ও সোনার খনি। এছাড়া গোয়াদ বন্দর, আরব সাগরের উপকূল এবং চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর বা সিপিআইসি এই অঞ্চলে বৈশ্বিক ভূরাজনৈতিকের কেন্দ্রবিন্দু নিয়ে এসেছে। মানে এখানে যে বেলুচিস্তানটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান এবং চীনের জন্য। পাকিস্তান এবং চীনের যে অর্থনৈতিক করিডোর আছে সেই করিডোরের মূল গেটওয়ে হচ্ছে এই বেলুচিস্তান। এই কারণেই চীন, যুক্তরাষ্ট্র, ইরান, আফগানিস্তান এবং ভারতের মতো দেশগুলো বিভিন্নভাবে এই অঞ্চলের ঘটনা
পর্যবেক্ষণ করে থাকেন, কারণ তাদের প্রত্যেকেরই এখানে স্বার্থ আছে। আর বড় বড় শক্তিগুলো এটার সাথে সবসময় অন্তর্ভুক্ত থাকে, এই বেলুচিস্তান, যার জন্য সবসময় এখানে সংঘাত লেগে থাকে। বেলুচিস্তানের ইতিহাস শুধু একটি প্রদেশের ইতিহাস নয়, এটি উপনিবেশ, স্বাধীনতার দাবি, রাষ্ট্র গঠন, প্রকৃতির সম্পদ, মানে যে প্রাকৃতিক সম্পদ আছে, সোনার খনি, তামার খনি এবং ভূ রাজনৈতিক জটিলতার ইতিহাস। একদিকে রয়েছে পাকিস্তানের সার্বভৌমত্বের অবস্থান, অন্যদিকে রয়েছে কিছু বেলুচ জাতীয়তাবাদ গোষ্ঠীর স্বাধীনতার দাবি। এই দুই অবস্থানের মধ্যেই বহু দশক ধরে চলমান সংকট বাস্তবায়ন গড়ে উঠেছে। মানে এই যে সংকট বাস্তবে গড়ে উঠেছে এর কারণেই, মানে বেলুচিস্টরা দাবি করে তোমরা আমাদের সম্পদ লুট করছো। যেমন আমরা 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আলাদা হয়ে গেছে, এখন আমরা বাংলাদেশ আছি। ঠিক একইভাবে বেলুচরা দাবি করে তোমরা আমাদের সম্পদ লুট করছো, যেভাবে বাঙালিরা দাবি করেছিল তোমরা আমাদেরকে ঠকিয়েছ, তোমরা আমাদের অধিকার দিচ্ছ না। তাই বেলুচিস্তানকে বুঝতে হলে শুধু বর্তমান সংঘাত নয়, 1947 থেকে 48 সালের ইতিহাস, পরবর্তী রাজনৈতিক ঘটনাবলী এবং আজকের ভূ রাজনৈতিক বাস্তবতা একসঙ্গে বিবেচনা করতে হবে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় আপনার কাছে, তাহলে লাইক করুন, শেয়ার দিন এবং এই ধরনের বিশ্লেষণ ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।